রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল এবং তার স্ত্রীকে অভিযুক্ত করে চার্জশিট। ঈদের ছুটিতে বিশেষ কোর্ট বসে 5 থেকে 7 দিনের মধ্যে হবে বিচার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। চার্জশিট প্রণয়নের কাজটা কালকে রাতের মধ্যে সমাপ্ত হয়েছে। আজকে দিনে আদালতে সেটা সুপর্দ করা হবে। সংসদ ভবনে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রুফটপের উদ্বোধন। পরিচ্ছন্ন জ্বালানি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থায় প্রবেশ করল দেশ, বললেন প্রধানমন্ত্রী। শৈল শক্তিকে কাজে লাগিয়ে আমরা মনে হয় প্রমাণ করার চেষ্টা করছি নেতৃত্বে কেবল নীতিটি নয়, বরং বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে। ঈদ উদযাপনে ঘরমুখ নগরবাসী। যাত্রা নির্বিঘ্নে কাল থেকে চলবে 5 জোড়া বিশেষ ট্রেন। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 10। স্কুল ফিডিং নিয়ে তদন্তে মিলেছে অনিয়মের প্রমাণ। 30 কর্মদিবসের মধ্যে ফের গাফিলতি পেলে চুক্তি বাতিল। মামলাসহ কঠোর ব্যবস্থা নির্দেশ। যারা আমাদের মন্ত্রণালয়ের অংশ, তারা যদি আজকে অ্যাটেনশন না দেন, আগামী দিনে আপনার চাকরির কি অবস্থা থাকবে আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজধানীর মিরপুরের পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং তার স্ত্রীর বিরুদ্ধে হত্যার সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 2 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। এর আগে সকালে রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় তাদের 2 জনকে আদালতে হাজির করা হয়। শনিবারই মামলাটি পরিচালনার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে আজিজুর রহমান দুলুকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের হয়ে তিনি মামলাটি লড়বেন। গতকালই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শুধু রামিসা নয়, অন্যান্য ধর্ষণ মামলাও সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আরও তথ্য জানাতে নিম্ন আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, 47 পৃষ্ঠার চার্জশিটে কি বলা হয়েছে, একটু বিস্তারিত জানাবেন। চার্জশিটে আসলে কি বলা হয়েছে সেটি একেবারেই আদালতের বিষয়। এটি আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু বলেন না, সেটি যখন আদালতে উপস্থাপন করা হয় তখনই আসলে জানার সুযোগ আছে। তবে ধারণা করার মতো কিছু বলা যায়, সেটি হচ্ছে যেহেতু এই আসামি সোহেল রানা তিনি 164 ধারায় দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পাশাপাশি ফরেন্সিক করা হয়েছে এবং ডিএনএ যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে যেটি উল্লেখ করা হয়েছে তার ডিএনএর সঙ্গে সেই শিশুটির ডিএনএ মিলে গেছে এবং শিশুটিকে হত্যা করার আগে ধর্ষণ করা হয়েছিল সেই আলামত মিলেছে। পাশাপাশি হত্যা করার আগে তাকে জবাই করার আগে মূলত শ্বাসরোধ করা হয়েছিল এবং শ্বাসরোধ করে তাকে হত্যাটি করা হয়েছে। ফরেন্সিকে এইসব আলামতগুলো মিলেছে। আর তিনিও এই ধরনের কথাগুলোই মূলত তার যে 164 ধারায় জবানবন্দি, সেই জবানবন্দিতে তিনি উল্লেখ করছে। তো ধারণা করা হচ্ছে চার্জশিটে বা যে অভিযোগপত্র, সেই অভিযোগপত্রে তার বিরুদ্ধে যেসব অভিযোগগুলো করা হয়েছে এবং তিনি যেসব দায়গুলো স্বীকার করেছেন সেইগুলো এই চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই সব মিলে এবং মামলার পূর্বাপরিচিত ঘটনাগুলো রয়েছে সেগুলো সন্নিবেশিত করেই 47 পৃষ্ঠা একটি অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে এটি খুব একেবারেই বিরল ঘটনা যে যেদিনই অভিযোগপত্র জমা দেওয়া হয় সেদিনই অভিযোগ গঠনের বিষয়টি সামনে আসা বা অভিযোগ গঠন করা হয়। তো ধারণা করা হচ্ছে আজকে আমরা কিছুক্ষণ পরেই শিশু সহিংসতা দমন যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের দিকে যাব এবং সেখানে কিছুক্ষণের মধ্যেই এই যে মামলার অভিযোগপত্র দেওয়া হচ্ছে সেই অভিযোগ গঠনের উপর শুনানি অনুষ্ঠিত হবে এবং আশা করা হচ্ছে আজকেই এই মামলার অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলা যে আনুষ্ঠানিক বিচার কাজ সেটি শুরু হবে। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কথা অনুযায়ী যদি তারা বলছেন সরকারের উচ্চ পর্যায়ে থেকে তারা চাচ্ছেন সবচেয়ে কম সময়ের মধ্যে অর্থাৎ দ্রুত সময়ের মধ্যে এই মামলাটির বিচার শেষ করা, অর্থাৎ আসামিদের সর্বোচ্চ শাস্তি সেটি নিশ্চিত করা, সেটির দিকেই প্রথম ধাপ হিসেবে আজকে হয়তো মামলার অভিযোগ গঠন হতে পারে। অনেক ধন্যবাদ রিয়াজ আপনাকে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, ঈদের ছুটির মধ্যে বিশেষ কোর্ট বসিয়ে 5 থেকে 7 দিনের মধ্যে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার করা হবে। সচিবালয়ে বিএসআরএফ সংলাপে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বলেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয় আর অপসংস্কৃতির কারণে ধর্ষণের ঘটনা ঘটছে। মন্ত্রী বলেন, গত 3 মাসে কোনো ধর্ষণের ঘটনায় আসামিরা ছাড় পায়নি। অনলাইন এবং অফলাইন জুয়া কঠোরভাবে নিয়ন্ত্রণে নতুন একটি আইন করছে সরকার। মন্ত্রিসভার আগামী বৈঠকে তোলা হবে এই আইন। এ সময় সালাউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় আইনি প্রক্রিয়ায় আনা হবে। যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, সাথে সাথে একদিনের মধ্যে সেই 164 স্টেটমেন্টে তার সহযোগী অপরাধী হিসেবে তার স্ত্রীকেও, তার নামও এসছে, তাকেও গ্রেফতার করা হয়েছে। কালকে পোস্টমর্টম রিপোর্টটা আমরা হাতে পেয়েছি ইতিমধ্যেই। এগুলো সব একসাথে করে কম্পাইল করে চার্জশিট প্রণয়নের কাজটা কালকে রাতের মধ্যে সমাপ্ত হয়েছে। আজকে দিনে আদালতে সেটা সুপর্দ করা হবে, হয়তো ইতিমধ্যে হয়ে গেছে। সংসদের পরবর্তী অধিবেশনে বিদ্যুৎ সমস্যা সমাধানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, সংসদ হবে সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু। জাতীয় সংসদ ভবনে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন গ্রিড রুফটপের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, এটি এক ঐতিহাসিক ঘটনা। এর মধ্য দিয়ে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার মধ্যে প্রবেশ করেছে। বলেন, সরকারি প্রজেক্ট, ন্যাম ভবন, ব্যক্তি পর্যায়ে কলকারখানা ও সেচ ব্যবস্থাপনায় সোলার সিস্টেম ব্যবহার করতে চায় সরকার। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষ হলে প্রধানমন্ত্রীর অনুরোধে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিক। জাতীয় সংসদ ভবন অবশ্যই আমাদের গণতন্ত্রের প্রতীক এবং আজ সেই ভবনের ছাদেই স্বৈর শক্তিকে কাজে লাগিয়ে আমরা মনে হয় প্রমাণ করার চেষ্টা করছি নেতৃত্বে কেবল নীতিতে নয়, বরং বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে। এই উদ্যোগ দেশের সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে। বাংলাদেশ ইনশাআল্লাহ খুব দ্রুতই একটি সবুজ এবং টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। ঈদ আনন্দ পরিবার প্রিয়জনের সাথে ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে মানুষ। এই যাত্রার দ্বিতীয় দিনে সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। এদিন স্টেশন পরিদর্শনে যান রেলমন্ত্রী শেখ রবিউল আলম। জানান, নগরবাসীর ঈদযাত্রা সহজ ও স্বস্তিদায়ক করতে কাল থেকে অতিরিক্ত 10টি বিশেষ ট্রেন চলবে। বিকেল থেকে যাত্রী চাপ রয়েছে বাস ও লঞ্চ টার্মিনালেও। রবিবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখ মানুষের ভিড়। অনেকেই আগেভাগেই ধরছেন বাড়ির পথ। তবে অন্যবারের চেয়ে এবারের চিত্র বেশ স্বস্তিদায়ক। ট্রেন জার্নি আমার সবসময় ভালো লাগে, তো অনেক যে হ্যাসেলে পড়তে হয় এবার সেটা পড়তেছি না। টাইম মতো যাওয়া যায়, আর আপনার বাসে আপনার গেলে যাতায়াত রাস্তাঘাট এখন ভালো না, তার জন্য বাসে আমরা যেতে পারি না। আমি এখানে আমার চাচাতো ভাই বোনদের সাথে, জ্যাঠা জেঠিদের সাথে ঈদ করবো। সকাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময় স্টেশন ছেড়েছে। তবে 3টি ট্রেন কিছুটা দেরিতে ছাড়লেও সন্তুষ্ট যাত্রীরা। আমি বাসে উঠতে পারি না, ট্রেনে আমার ভালো লাগে। বাড়িতে গেলে ট্রেনেই আমি যাই। ট্রেন শিডিউল মিস করতে পারে, কিন্তু এটা গভর্নমেন্টের বা কর্তৃপক্ষের উচিত একটু আগে জানিয়ে দেওয়া, যাত্রীদের ভোগান্তি কম হয়। আমাদের জন্য যারা আমরা আগে কেটে ফেলি, আমাদের কোনো রকম কোনো ভোগান্তি হয়নি। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে কমলাপুর রেলওয়ে স্টেশনে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি প্ল্যাটফর্মে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্টেশনে কাজ করছে ডগ স্কোয়াডও। ছাদে যাত্রা ঠেকানো সহ সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে। যদি কোনো যাত্রী অবৈধভাবে গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা বহন করে আমাদের ডগ শনাক্ত করবে। অপরদিকে কোনো বিস্ফোরক দ্রব্য বহনকারী যে কোনো ব্যক্তি কোনো ব্যাগে যদি লাগেজে থাকে, আমাদের এখানে এক্সক্লুসিভ এক্সপার্ট ডগ আছে, শনাক্ত করবে। কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে এসে রেলমন্ত্রী জানান, যাত্রীদের তুলনায় ট্রেনের সংখ্যা এখনও পর্যাপ্ত নয়। ঈদকে কেন্দ্র করে চাপ আরও বেড়েছে। ঈদ যাত্রায় যাত্রীদের কাছে একটা আলাদা প্রাধান্য পায়। এই চাহিদার কারণে বেশ কিছু সীমাবদ্ধতাও তৈরি হয়ে যায়, কারণ যাত্রীর চাহিদা প্রচুর, বাট ট্রেনের সংখ্যা বা যাত্রীদের যাতায়াত নিশ্চিত করবার জন্য আমাদের যে ট্রেনের সংখ্যা সেটা পর্যাপ্ত নয়। মন্ত্রী জানান, সকালে 3টি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়েছে। এর মধ্যে একটি প্রায় 30 মিনিট, আরেকটি প্রায় 1 ঘন্টা দেরিতে ছেড়েছে। তবে দ্রুত সমস্যার সমাধানে কাজ চলছে। সকাল থেকে আমি যতটা জানি যে 3টি ট্রেনের সম্ভবত একটু ডিলে হয়েছে। যে সমস্ত জায়গায় ঝুঁকি আছে
দুর্ঘটনা ঘটতে পারে, ডিরেল হয়ে যেতে পারে, সেই সব জায়গা চিহ্নিত করে এবার আমরা বিশেষ ব্যবস্থা ঈদের আগে নিয়েছি। এটা চলমান আছে এবং সবসময় সতর্ক আমরা আছি। আশা করছি যে এখনকার ট্রেন লাইনের যে অবস্থা, তাতে আশা করছি কোনো বড় বিপর্যয় ইনশাল্লাহ হবে না। এদিকে মহাখালী বাস টার্মিনালেও ছিল ঘরমুখ মানুষের চাপ। টিকিটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে অনেককে। এসি গাড়ি আসলে তারপরে টিকিট দেয়, যার কারণে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এই এখন দিচ্ছে, গাড়ি কখন আসবে তারও নিশ্চয়তা নেই। যাত্রীর চাপ প্রচণ্ড বেশি বেড়ে গেছে। আমাদের কাছে যে পরিমাণ গাড়ি আছে, আমরা দেখেছি যে অ্যাডভান্স টিকিট দিয়েও আমরা মানে যাত্রী ধরে করতে পারতেছি না। যাত্রীদের অভিযোগ, অনেক বাস বিলম্বে ছাড়ায় দুর্ভোগ বেড়েছে। তবে অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে কাজ করছেন পরিবহন সংশ্লিষ্টরা। ঈদযাত্রার শুরুতে ভিড় থাকলেও নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কিছুটা স্বস্তি দেখছেন যাত্রীরা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। টাঙ্গাইল, গোপালগঞ্জ ও ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও 5 জন। এর মধ্যে টাঙ্গাইলের বাসাইলে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেছে 3 বন্ধুর। 3 জনই স্কুল শিক্ষার্থী। স্বজনরা জানায়, বাসাইলের বাংরা গ্রামের বাসিন্দা 10ম শ্রেণীর ছাত্র তাকবির মিয়া, লিমন ও সাইমন ঈদের কেনাকাটার জন্য মোটরসাইকেলে টাঙ্গাইল শহরে যাচ্ছিলেন। পথে বাংরা কালীবাড়ির সামনে সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। হাসপাতালে নেওয়া হলে আরও 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এদিকে গোপালগঞ্জে ধান বোঝাই ট্রাক উল্টে মারা গেছেন এক শ্রমিক। এছাড়া ঝালকাঠিতে ট্রলি উল্টে প্রাণ গেছে একজনের। সরকারকে দ্বিচারিতা পরিহারের আহ্বান জানিয়েছেন জামায়াত নেতারা। সংস্কার বাস্তবায়নের পাশাপাশি অপচয় অর্থ পাচার ঠেকাতে না পারলে জনকল্যাণমুখী বাজেট করার প্রতিশ্রুতি তুলে নেওয়ার আহ্বানও জানান তারা। অর্থনৈতিক সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় নিয়মতান্ত্রিক ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াত সংসদে ভূমিকা রাখতে চায় বলে জানান নেতারা। রাজধানীর পুরানো পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে জামায়াতে ইসলামীর আয়োজনে অর্থনৈতিক সাংবাদিকদের সাথে জাতীয় বাজেট ভাবনা শীর্ষক মতবিনিময় সভা। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বাজেট প্রণয়নে সরকারকে সাহায্য করতে চায় বিরোধী দল, সংসদে রাখতে চায় গঠনমূলক ভূমিকা। তিনি অভিযোগ করেন, এনবিআরে পদে পদে দুর্নীতি হচ্ছে। প্রতি বছর বাজেটের আকার বড় হলেও তা জনগণের কাজে লাগেনি। গতানুগতিক ধারা থেকে বের হয়ে সরকারি ও বিরোধী দল মিলে সুন্দর বাজেট প্রণয়নে অবদান রাখতে চায় জামায়াত। রাজস্ব সংগ্রহের পদ্ধতিগত দুর্বলতা, বিচ্যুতি দূর করা এবং আয়ের আওতা বাড়ানো, ব্যয়ের ক্ষেত্রে অদক্ষতা, দুর্নীতি, অপচয়, দীর্ঘসূত্রিতাকে থামানো, এর মধ্য দিয়ে বাজেটকে কার্যকর করা যাবে। আর না করতে পারলে বাজেট হবে, কিন্তু বাজেট কার্যকরের ক্ষেত্রে এগুলোই বড় বাধা হয়ে থাকবে। অনুষ্ঠানে জামায়াত নেতারা বলেন, অপচয় রোধে বাজেটে নির্দেশনা থাকা উচিত। এ সময় সরকারকে দ্বিচারিতা পরিহার করার আহ্বান জানিয়ে তারা বলেন, সরকারের পাশাপাশি অপচয় ও অর্থ পাচার রোধ করা না গেলে বাজেট জনকল্যাণমুখী হবে না। সুষ্ঠু বাজেট প্রণয়নে প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা আর রাজনৈতিক সদিচ্ছা। কথা কাজে মিল রাখতে হবে, দ্বিচারিতা আমাদেরকে পরিহার করতে হবে। আপনি সংস্কার করবেন না, প্রতিশ্রুতি দিয়েছেন, আবার অভিনয় করেছেন নির্বাচন আদায় করার জন্য, এসব কথা আবার আত্মস্বীকৃতির খুনির মতো বলবেন, যাতে এগুলো পছন্দ করে। দুর্নীতি থেকে বাংলাদেশকে যদি আমরা মুক্ত করতে না পারি, তাহলে বাজেটের যত আয়তন বাড়বে, আনুপাতিক হারে দুর্নীতির আয়তনও, দুর্নীতিরও পরিমাণ তত বাড়তে থাকবে। গতানুগতিক নীতির উপরে উঠে সংস্কার ও উন্নয়নকে প্রাধান্য দিয়ে বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক বাজেটের প্রত্যাশা জানান জামায়াত নেতারা। শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। স্কুল ফিডিং নিয়ে যমুনা টেলিভিশনের অনুসন্ধানের পর প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্তে অনিয়ম পেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সব ঠিকাদার কোম্পানিকে ফুড টেকনিশিয়ান নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 30 কর্মদিবসের মধ্যে ফের অনিয়ম হলে চুক্তি বাতিল, মামলা সহ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর একজনের মধ্যেই স্পষ্ট করতে বলা হয়েছে সাপ্লাই চেইন ম্যাপিং। সম্প্রতি 5,500 কোটি টাকার স্কুল ফিডিং প্রকল্পে প্রতি সপ্তাহে কিভাবে 17 কোটি টাকা লোপাট হয় সেই অনুসন্ধান করে যমুনা টেলিভিশন। খুব একটা সমস্যা হবে এইখানে, একটু ফাঙ্গাস মনে হচ্ছে কেন এখন তো, যে এই অংশটা। দেশের নানা গণমাধ্যমেও সস্তা নিম্নমানের খাবার সরবরাহ এবং সেই খাদ্য খেয়ে শিশুদের অসুস্থ হওয়ার ঘটনায় হচ্ছে আলোচনা সমালোচনা। এমন অবস্থায় তদন্তে নামে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। অনিয়ম পাওয়ায় রোববার মিরপুরে হয় ঠিকাদার, জেলা শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্টদের নিয়ে নির্দেশনা ও মতবিনিময় সভা। যারা আমাদের মন্ত্রণালয়ের অংশ,
তারা যদি আজকে অ্যাটেনশন না দেন, আগামী দিনে আপনার চাকরির কি অবস্থা থাকবে আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না। যারা সাপ্লায়ার্স আছেন, আপনারা যদি অ্যাটেনশন না দেন, আগামী দিনে আপনাদের সাথে আমাদের কোনো ব্যবসা আদৌ হবে কিনা সেটারও কোনো গ্যারান্টি থাকবে না। ফুড টেকনিশিয়ান নিয়োগ, সাপ্লাই চেইন ম্যাপিং সহ নানা কঠোর নির্দেশনা দেওয়া হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। মন্ত্রী বলেন, যত নামি দামি প্রতিষ্ঠানই হোক, ছাড় হবে না কারো। এত বড় কন্ট্রাক্ট নিয়ে একটা ফুড টেকনিশিয়ান রাখতে পারবেন না আপনারা? নিশ্চয়ই পারবেন ভাই। তাহলে ফুড টেকনিশিয়ান রাখা এখন আপনাদের জন্য মাস্ট। আপনার কেন কন্টিনজেন্সি নাই যে স্ট্যাটিস্টিক্যালি এতগুলো প্যাকেট খুলতে পারে, এতগুলো প্যাকেটে পোকা ধরতে পারে, তো কন্টিনজেন্সি আমার এত পার্সেন্ট প্যাকেট এক্সট্রা থাকবে, আমি সাপ্লাই দিব, তাহলে কোনো কমপ্লেন হয় না, ওয়েটও করতে হয় না, কারণ আপনার ট্রাকের মধ্যেই ছিল এতগুলো এক্সট্রা প্যাকেট। স্ট্যাটিস্টিক্যাল হিসাব আপনি করেন নাই কেন? আমাকে এখন আপনি বক্তৃতা দিবেন সরকার সহযোগিতা করে না, প্যাকেট খুললে পোকা হয় এটা বুঝে না, সরকারের কাজ এই সায়েন্স বোঝা না। মন্ত্রণালয়ের সচিব জানান, কারো অবহেলায় কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটলে সেই দায় নিতে হবে ঠিকাদারকেই। আর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, অনিয়মে ব্যাহত হচ্ছে প্রকল্পের উদ্দেশ্য। জানান, যেসব খাবার নিয়ে অভিযোগ থাকবে না, কেবল সেগুলোরই বিল পাবেন ঠিকাদাররা। যদি এটা ব্যত্যয় হয় তবে হয় এটা আমরা বাদ দেব, না হয় আমরা রিজেক্ট করে দেব, না হয় এটার যে চুক্তি বাতিল করব, না হয় আইনগত কোনো ব্যবস্থা নেব। মনিটরিং দুর্বলতার কারণে কিন্তু এই ঘটনাগুলি ঘটছে, এবং রুট লেভেলে যারা কাজ করছে তারা দায়িত্ব করে কাজ করছে, তারা কিন্তু এই গুরুত্বটা বুঝছে না। এ সময় ঠিকাদাররাও তাদের বক্তব্য তুলে ধরেন। আপনাদের অফিস থেকে ফোন করে স্যার আমাদেরকে বলে অফিস গুড়িয়ে আনবো, গুলশান অফিস আপনাদেরকে ধরে আনবো, কিভাবে আপনি ডিজি অফিস আসেন আমরা দেখে নেবো, ডকুমেন্ট চাইলে স্যার আপনাকে পার্সোনাল ডকুমেন্টও দিতে পারবো। এখন আমরা তো বলতে পারতেছি না স্যার, আমি তো পরবর্তীতে বিল দিবে না, এগুলো বলতে গেছেন কেন? আমি যাবো কোথায় স্যার আপনি বলেন? আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। মেহেরপুরে 9 বছর শিশু ধর্ষণের দায়ে শাকিল হোসেন নামে এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঘটনার 1 বছরের মধ্যে প্রথম কোনো ধর্ষণ মামলার রায় দেয়া হলো জেলায়। দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। এ সময় আসামি শাকিল আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডের রায়ের বিষয়টি নিশ্চিত করেন মেহেরপুর নারী ও শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মুস্তাফিজুর রহমান তুহিন। জানান, 2025 সালের 16 জুন গাংনী উপজেলা চাঁদপুর গ্রামের 5ম শ্রেণীর পড়ুয়া মেয়ে তার বাবাকে বাড়ির পাশের আবাদি মাঠে খাবার দিতে যাওয়ার সময় ধর্ষক শাকিল হোসেন পথরোধ করে। দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে শিশুটিকে। শিশুর চিৎকারে ধর্ষক পালিয়ে যায়। পরে মেয়েটি বাড়ি ফিরে পরিবারকে ধর্ষণের বিষয়টি জানালে গ্রামবাসী ধর্ষককে আটক করে গণপিটুনি দেয়। পরে শিশুর বাবা গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ সহ 2 জন আহত হয়েছেন। সকালে কক্সবাজার জজ আদালত ভবনের দক্ষিণ পাশের গেটের সামনে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা পুলিশ জানায়, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে মামলায় হাজিরা দিতে আদালতে যান। হাজিরার শেষে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে প্রতিপক্ষের লোকজন গুলি চালায়। এতে একজন গুলিবিদ্ধ হয় ও আহত হয় আরও একজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় একজনকে আটক ও তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 9 রাউন্ড গুলি, 2 ম্যাগাজিন এবং 6 রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালতে পুলিশ, র্যাব মোতায়েন করা হয়েছে। দর্শক, এই ছিল যমুনা নিউজে।